এক্সকিউজ মি, ক্যান আই টক টু ইউ? হেই নদী, তোমার কি মাথা গেছে? তুমি একটা কাজের ছেলেকে ডাকতেছো ইংলিশতে, ওরা বুঝবে? মূর্খ মানুষ, বাংলায় ডাকো। এই যে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, এক মিনিট। কে? আরে নদী, কেমন আছো তুমি? ও ওয়েট ওয়েট ওয়েট, মানে নদী তুমি এই কাজের লোক রে চেনো? মানে কে তুমি, কিভাবে চেনো? অ্যাকচুয়ালি আমরা একই সাথে ভার্সিটিতে লেখাপড়া করতাম। অবশ্যই এটা বললেও ভুল হবে, লেখাপড়া একসময় করেছিলাম। আর তুমি জানো এই সরি মানে এই কাজের লোকটা একসময় আমাকে বিয়ে করতে চেয়েছিল, মানে ও কিনা আমাকে পছন্দ করতে বলেছিল, আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি তো ওর প্রস্তাবে রাজি হই না। তুমি জাস্ট একটা বার ভাবো, আমি যদি তখন ওর প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে এখন আমার কি করতে হতো? ও যেরকম মানুষের বাসায় কাজ করে ওর সাথে সাথে এসে আমার এরকম কাজ করতে হতো। মাই গড, আমি যে কত বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি আপন, তোমাকে আর কি বলবো। তোমার এই কথা শোনার পর না আমি মানে চিন্তা করতেছি, তুমি যদি ওরে বিয়ে করতা না, ও এখন তোমার মানুষের বাসায় কাজ করতেছে এখানে, আর তুমি কোনো এক রান্নাঘরে থালে বাসন মাজতা। এমনটাই তো হইতো। কপাল ভালো তুমি বাঁচছো, ওর সঙ্গে বিয়ে হলে তোমার লাইফটা ওই কাজের লোকের মতোই হয়ে যেত। বাই দ্য ওয়ে সাজিদ, তুমি হয়তো ওকে চিনতে পারোনি। মিট মাই হাজবেন্ড আপন, একটা অনেক বড় কোম্পানির ওনার, বুঝতে পেরেছো? তোমার মতো এরকম ছোট লোক ফকিন্নি না। হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? ও সরি, কেমন আছেন? আপনি তো আবার ইংলিশ বুঝবেন না, কাজের লোক বলে কথা। আলহামদুলিল্লাহ নদী, দেখে বেশ ভালো লাগলো যে তুমি বিয়ে করে নিয়েছো। আর সত্যি বলতে তোমাদের দুজনকে বেশ ভালো মানিয়েছে, বলতে পারো মেড ফর ইচ আদার। বেশ ভালো লাগলো দেখে। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে কোনো কাজে আসছিলা, কোনো দরকার? আসলে হয়েছে কি, আমি তো নতুন জব পাইছি, তো আমাদের বাসা থেকে আমার অফিসটা অনেক দূরে হয়ে যায়। তো আমার অফিসের আশেপাশে দেখলাম এই বিল্ডিংটা আছে, আর এই বিল্ডিংয়ে দেখলাম যে যে টুলেট লাগানো, মানে ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে। তাই কথা বলতে আসলাম। আপনি এক কাজ করেন, এখানে কথা না বাড়ায় আপনার মালিকরা ডাক দেন, আমরা কথা বলি, কি বলো? জি, আপনি আমাকে বলতে পারেন কি জিজ্ঞেস করতে চান, আপনি আমাকে বলেন তাহলে হয়ে যাবে, মালিককে ডাকার কোনো দরকার নেই। হোয়াট, লাইক সিরিয়াসলি কি বললা তুমি? আমরা কি দরকারে কথা বলতে আসছি সেই কথা কিনা আমরা এখন তোমার কাছে বলবো? হ্যাঁ, তোমার মতো একটা কাজের লোকের কাছে বলবো? মানে মাথা কি তোমার খারাপ হয়ে গেছে? কি বলতেছো এগুলা? নদী, ভাবলাম এত বছর পর যখন দেখা, একটু ভদ্রভাবে তোমার সঙ্গে কথা বলবো, তুমি আমার সঙ্গে একটু ভদ্রভাবে কথা বলবে। কিন্তু এখন দেখছি যে না, ভার্সিটি লাইফে তুমি যেমন অহংকারী ছিলে, আমাকে অপমান করে কথা বলতে, এত বছর পরে আজ যখন দেখা হলো, আজকেও একইভাবে আমাকে অপমান করে কথা বলছো। আসার পর থেকে দেখছি আমাকে কাজের লোক, ছোট লোক বিভিন্নভাবে অপমান অপদস্থ করছো। এই অধিকার তো তোমাকে দেওয়া হয়নি, তাই না? গায়ে লাগছে তাই না? মানে কাজের লোক রে, কাজের লোক বলবে না তো কি বলবে? সাহেব? হ্যাঁ, তুই তখনও ছোট লোক ছিলি, এখনো ছোট লোকই রয়ে গেছিস। মানে আমি বুঝলাম না নদী, তোমার এইসব কার সাথে পরিচয়? এইসবকে পরিচয় দাও কেন তুমি? আরে বাবা, আমি কখন পরিচয় দিলাম? দেখলে না, মানে আমাকে দেখা মাত্র নদী তুমি কেমন আছো। হ্যাঁ, আমার তো এখন ঘৃণা লাগতেছে যে তুই কেন আমাকে চিনতে পারলি। হ্যাঁ, থ্যাংক গড আপন, আমি তো জাস্ট মানে শুক্রিয়া আদায় করতেছি যে আমি তখন এই ছেলেটার প্রস্তাবে রাজি হই নাই, নয়তো এখন আমার কি খারাপ অবস্থা হইতো। হ্যাঁ, থ্যাংক গড, আমার জীবনের বেস্ট একটা ডিসিশন ছিল তোমাকে বিয়ে করা, বুঝতে পারছো? যাই হোক, এই যে সাজিদ, তুই দাঁড়ায় দাঁড়ায় কি শুনতেছিস আমাদের কথা? হ্যাঁ, জান আগে মালিককে ডেকে নিয়ে আয় না। নদী, তুমি আমার ছোটবেলার ফ্রেন্ড বিধায় বলছি। আজকে যদি তোমার জায়গায় অন্য কোনো মানুষ থাকতো তাহলে আমি তোমাদের দুইজনকেই ঘাট ধাক্কা দিয়ে এতক্ষণে বের করে দিতাম। শুধুমাত্র তুমি আমার ছোটবেলার ফ্রেন্ড বিধায়, আর এই মানুষটা তোমার হাজবেন্ড বিধায় আমি তোমাদের সঙ্গে সম্মানের সহিত কথা বলছি। না হলে তোমরা যেভাবে আমাকে অপমান করে কথা বলছো, তোমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতে না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। মানে নদী, শুনছো কি বলছে? মানে কাজের লোকের সাহস কত বড়, ও নাকি আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে। এই তোর আজে বাজে কথা শোনার ধৈর্য আমাদের নেই, বা টাইমও আমাদের নেই। আমার সময়ের মূল্য আছে। তুই এক কাজ কর, তোর মালিকরা ডাক দে, ওনার সাথে কথা বলি আমরা। যা ডাক দে। ভাই, আপনাকে এত করে আমি বলছি যে আপনার কি বলার আছে আপনি আমাকে বলেন, আপনি কি কথা বুঝতে পারছেন না? তুই না একটু বেশি কথা বলিস, তোর মালিক। আরে কি আসছো? উনি মনে হয় মালিক, ওনার সঙ্গে কথা বলো তো, আমার এই চাকরটা মাথা খাইছে। মুনা, তুই তুই এখানে কি করতেছিস? আচ্ছা, কোনোভাবে তুই সাজিদের ওয়াইফ না তো? মাই গড,
মুনা তুই এটা কি করলি? হ্যাঁ, শেষ পর্যন্ত তুই কি না গরিব ছোট লোকটাকে বিয়ে করে নিলি? হ্যাঁ, তোকে আমি বারবার করে বারণ করেছিলাম তুই ওর চক্করে পড়িস না। দেখলি তো তোর ব্রেনটা ওয়াশ করে তুই কি সুন্দর বিয়ে করে নিলি। এখন কি করতে হচ্ছে তোর? ওর সাথে মানুষের বাসায় এরকম কাজ করতে হচ্ছে? ছি মুনা, তুই এটা কি করলি? আর এত সুন্দর একটা শাড়ি পরেছিস, সেই শাড়ি কোত্থেকে পেলি তুই? ভাই দা ওয়ে, এই শাড়ি পরে কি তুই নিজেকে এই ফ্ল্যাটের মালিক দাবি করার জন্য আসছিস নাকি? হ্যাঁ মানে নদী, আমি না বুঝতে পারতেছি না তোমার কি সব মানুষের সাথে পরিচয়, চাকর চাকরানি, আমরা মালিকের সাথে কখন কথা বলবো? আমরা কি ফ্ল্যাটটা ভাড়া নিব না? হ্যাঁ সেটাই। আচ্ছা বাই দ্য ওয়ে শোন, তোদের মতো মানুষের সাথে আমার কথা বলতে প্রচুর ঘৃণা হচ্ছে, আমি তোদের সাথে কোনো কথাই বলতে চাচ্ছি না। প্লিজ আমাদেরকে একটু বল এই ফ্ল্যাটের মালিক কোথায় আছে, নয়তো ওনাকে একটু ডেকে নিয়ে আমরা খুবই জরুরি একটা বিষয় কথা বলতে আসছি, প্লিজ যা। ও আচ্ছা, আপনারা এই বাড়ির মালিককে খুঁজছেন তাই না? তো মালিক তো আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে, খোঁজার কি আছে? এই যে এই বাড়ির মালিক সাজিদ। শুধু এই বাড়ির মালিকই না, এই বাড়ি, আরো কয়েকটা কোম্পানি, সব কিছুর মালিক হচ্ছে সাজিদ। হোয়াট? এই তোর মাথা ঠিক আছে? হ্যাঁ কি বলতেছিস তুই এসব? এই ফ্ল্যাটের মালিক তো আবার সাজিদ, মানে তুই বললি আর আমি বিশ্বাস করে নিব? ওয়েট 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 ওয়েট, মানে এই পুরা বিল্ডিং, এই ফ্ল্যাট মানে আপনার? নদী, কথাটা শুনে অবাক হয়ে গেলে তাই না, যে আমি এত কিছুর মালিক, এত টাকা পয়সা সয় সম্পত্তির মালিক কি করে হলাম? আসলে ভার্সিটি লাইফে পড়ালেখা করাকালীন তোমরা কয়েকজন মেয়ে ছিলে যারা আমাকে সবসময় অপমান করে কথা বলতে। হ্যাঁ, এটা ঠিক যে ভার্সিটি লাইফে থাকতে আমি তোমাকে পছন্দ করতাম, আর কাউকে ভালো লাগতেই পারে, এখানে দোষের কিছু না। কিন্তু তুমি তো সবসময় প্রাধান্য দিতে যে ছেলের কাছে টাকা থাকতো তার কাছে যেতে, তাকে নিয়ে ঘুরতে পছন্দ করতে, তাকেই সম্মান করতে, আর আমাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করতে। ভার্সিটি লাইফ শেষ করার পর আমি ভাবতে থাকলাম জীবনে অনেক অপমান সহ্য করেছি, আর না, কিছু একটা করা দরকার। বিভিন্ন জায়গায় আমি ইন্টারভিউ দিতে থাকি, আমার তো রেজাল্ট ভালো ছিল। পরে আল্লাহর অশেষ রহমতে আমার একটা আর্কিটেক্ট কোম্পানিতে জব হয়ে যায়। আর কোম্পানির যিনি বস ছিলেন, ওনার কোনো ছেলে ছিলেন না। ওনার ছেলে ছিলেন, কিন্তু ওনার ছেলেটা কার অ্যাক্সিডেন্টে মারা যান। দুর্ভাগ্যবশত ওনার ছেলের চেহারা কি আমার সঙ্গে অনেকটাই মিলে যেত, এই কথাটা আমি তার মুখে শুনতে পাই। আর সেদিক থেকে উনি আমাকে যথেষ্ট মায়া করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন। এরপর ওনার সাহায্য নিয়েই আমি আজকে এত দূর অবধি আসতে পেরেছি। আর শুধু এই ফ্ল্যাটের কথা বললেই ভুল হবে, এই গোটা সোসাইটিতে আমার আরো 7-8টা ফ্ল্যাট আছে, আর অন্যান্য বিজনেসের কথা তো বাদই দিলাম। একটা কথা কি নদী, মানুষকে কখনো তার পোশাক দেখে বিবেচনা করতে যেও না। যে মানুষের অবস্থা আজকে খারাপ, আমরা কেউ বলতে পারি না সেই মানুষ ভবিষ্যতে উন্নতি করবে না, এর কোনো গ্যারান্টি নেই। আজকে রাস্তার ফকির তো কালকে কোটিপতি, আবার আজকের কোটিপতি কালকে রাস্তার ভিখারিও হয়ে যেতে পারে। কিন্তু আমরা ভুলটা করি কোথায় জানো? আমরা মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে জানি না, মানুষকে তার পোশাক, তার আর্থিক অবস্থা দেখে তাকে বিবেচনা করি। এই জিনিসটা মোটেও ঠিক না। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, থ্যাংক গড যে সেদিন তুমি আমাকে রিজেক্ট করেছিলে। যদি সেদিন তুমি আমাকে রিজেক্ট না করতে, তাহলে হয়তো মুনার মতো এত ভালো মনের আমি মানুষ বিয়ে করতে পারতাম না। আজকে আমার এই উন্নতির পেছনে একমাত্র অবদানকার জন্য মুনার। আমার সুখে দুঃখে বিপদে আপদে সবসময় এই মানুষটা ছায়ার মতো আমার পাশে থেকেছে। এই মানুষটা সবসময় আমাকে একটা কথাই বলতো যে সাজিদ, তুমি জীবনে একদিন অনেক উন্নতি করবে। আমার যখন কোনো কিছু ছিল না, ঠিক সেই সময় থেকেই মানুষটা আমার পাশে ছিল। আর আজকে আমার এত সহায় সম্পত্তি হয়েছে, সবকিছু সাক্ষী হয়ে থেকেছে এই মানুষটা। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, থ্যাংক গড যে তুমি সেদিন আমাকে রিজেক্ট করেছিলে। এনিওয়ে, তোমরা তো বোধহয় এখানে ফ্ল্যাটের জন্য এসছো। তোমরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে কি হবে? আমি তো তোমাদের মতো না, আমি মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে পছন্দ করি না। যেহেতু তুমি আমার ছোটবেলার ফ্রেন্ড, তাই বলছি, যেহেতু ফ্ল্যাট নিতে এসছো, কোনো চিন্তা করো না। কালকে তোমরা আমার অফিসে আসো, তারপরে তোমাদের সঙ্গে আমি বসে কথা বলি, আমি তোমাদেরকে ফ্ল্যাট নেওয়ার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, এইটা ঠিক যে সাজিদ তোকে অনেক পছন্দ করতো, বাট আনফর্চুনেটলি তুই সাজিদকে রিজেক্ট করে দিচ্ছিলি। এই দিক থেকে না খুব ভালোই হয়েছে জানিস, কেননা তুই যদি সাজিদকে রিজেক্ট না করতি, তাহলে আজকে সাজিদকে আমি পেতাম না। আর তুই যেন কি বলছিলি, হ্যাঁ, যে কেমন শাড়ি টাড়ি পরে আছি, মানে তুই কি এখন সে আগের মেন্টালিটি নিয়ে আছিস যে একটা মানুষের পোশাকে কয় টাকা প্রাইস ট্যাগ থাকে সেটার উপর ডিপেন্ড করে ওই মানুষটাকে তুই বিবেচনা করবি, ওই মানুষটার আসলে কত টাকা আছে, ওই মানুষটা কত বড় কি না ছোট, তাই তো? মানুষের না এই যে পোশাকে বা হচ্ছে মানুষ কোথায় আছে এইটার উপর কিন্তু ডিপেন্ডেন্ট করে না যে একটা মানুষের কি আছে কি না আছে। আমি বললাম না, শুধু এই ফ্ল্যাট না, আরো কয়েকটা ফ্ল্যাট প্লাস হচ্ছে কয়েকটা কোম্পানি, সব কিছুর মালিক কিন্তু সাজিদ।
যে সাজিদকে তুই আন্ডার এস্টিমেট করছিলি, বলছিলি যে এই সাজিদ কিছুই করতে পারবে না জীবনে, আসলে কখনো কাউকে না আন্ডার এস্টিমেট করতে হয় না, কারণ কখন কার লাক কিভাবে খুলে যায় এটা কিন্তু বলা যায় না, তাই না? দেখ না, কপাল গুনে আজকে যে মানুষটাকে তুই একদিন আন্ডার এস্টিমেট করে তাকে রিজেক্ট করে দিছিলি, আজকে কিন্তু তার কাছে আসতে হলো, তাই না? এর জন্যই কথা আছে, অহংকার পতনের মূল। তাই বলে কি নদী, এখনো সময় আছে, খুব বেশি দেরি হয়ে যায় না, বাকি জীবনটা নিয়ে অহংকারে কাটা, দেখবি সব কিছু অনেক সুন্দর হয়ে যাবে। সাজিদ, মুনা, আই এম রিয়েলি সরি। আসলে আমি অহংকারের তাড়নায় অনেক বেশি কিছুই বলে ফেলছি হয়তো। প্লিজ তোরা আমাকে ক্ষমা করে দে। আর সরি ভাইয়া, আসলে আমারও এরকম বিহেভ করা আপনার সাথে ঠিক হয় না। চিনি না জানি না, ও কাজের লোক, তবু তো মানুষ। সরি, আমাকে মাফ করে দিন। থাক, এভাবে মাপ চাইতে হবে না। নিজেদের ভুল যখন তোমরা বুঝতে পেরেছো খুশি হয়েছি। তবে একটা কথাই বলবো, আজকের পর থেকে কখনো কোনো মানুষকে তার পোশাক দেখে বিবেচনা করতে যেও না। কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ঠিক আছে, থ্যাংক ইউ।